চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা রিজভী রিজুর কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। প্রথমেই বলছিলাম যে প্রিয় মালতীর কথা। 2 বছর হয়ে গেল হাওয়ার পার্কেস চরিত্রটি আপনি করেছেন বা দর্শকদের সামনে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত সেটির হাওয়া কিন্তু বইছেই বলতে হয়, অন্তত আপনার ক্যারিয়ারের জন্য তো বটেই, এবং দর্শক হৃদয়েও পার্কেস চরিত্রটি একেবারে দাগ কেটে রেখেছে এখনো। আর তারপরে তো সদরঘাটের টাইগার 2, কালু চরিত্র, এবং একে একে তো এখন আরো অনেক কাজ করছেন। সামনেও আসতে চলেছে প্রিয় মালতী, সেগুলোর ব্যাপারে আসলে শুনতে চাই। প্রথমেই প্রিয় মালতীতে যদি আসি, প্রিয় মালতীতে আপনার চরিত্রটির নাম ছিল পলাশ। তো যদিও সেটা আমরা এখনো দেখিনি, পলাশ চরিত্রটির অভিজ্ঞতা একটু জানতে চাই। একটা ফিল্মে বা কোনো কাজে যখন একটা ক্যারেক্টার হয়, ওই ক্যারেক্টারের অভিজ্ঞতা তো অনেক কিছু থাকে। মানে এটা ফিল্মে আসলে দেখি আমরা খুবই শর্ট টাইমে, ফিল্ম হোক বা যেটা আমরা যখন ফিকশন দেখি খুবই শর্ট টাইম, কিন্তু ওইটার অভিজ্ঞতা থাকে অনেক দিনের প্রিপারেশন থাকে। তো পলাশ ক্যারেক্টার যদি আমি বলি, আসলে এখানে আমি মেহজাবিনের হাজবেন্ড ক্যারেক্টার হিসেবে মানে চরিত্র প্লে করেছি। বাহ, এটা কিন্তু জানা ছিল না, বা ট্রেলার দেখেও কিন্তু আমি বুঝতে পারিনি। এটা ওইভাবে ছিল না। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যেইভাবে আসলে পলাশ ক্যারেক্টার যদি আমি আসলে বলতে চাই, পলাশ ক্যারেক্টারটা বেশি কিছু বললে আসলে যে স্পয়লার যেটা আমরা বলি, স্পয়লারটা চলে আসে। তো এখানে খুবই সিধে সাদা একটা ক্যারেক্টার থাকে পলাশ। ওদের হ্যাপি ফ্যামিলি থাকে সবসময়ের জন্য, ওদের একটা স্ট্রাগল থাকে, যা হয় মধ্যবিত্ত পরিবারে যা হয়। তো সেটা নিয়ে আসলে পলাশ ক্যারেক্টারটা মানে বিল্ড হয় বা ওইটা সামনের দিকে আগায়। এই সিনেমাটির সাথে আপনার যুক্ত হওয়ার গল্পটি কি ছিল? শঙ্খ দাশগুপ্ত যিনি ডিরেক্টর, উনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, একসাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। যেটা হচ্ছে শঙ্খ ভাই একদিন কল দিল আমাকে, দিয়ে বললো যে তুই একটু আসতে পারবি নিকেতনে? তাই আমি বললাম যে আমি আজকে আসবো না, খুব মানে জরুরি প্রয়োজন কিনা। বললো যে খুবই প্রয়োজন, তুই আসলে পরে নাইলে কিন্তু মানে মিস হয়ে যাবে, মজা পাবি না কিন্তু। তাই বলছি ঠিক আছে আসি। তারপরে সন্ধ্যায় অফিস শেষ করে গেলাম ওনার ওখানে। তা বললো যে আমি তো তোকে আমার ফিল্মের কাস্টিং হিসাবে চিন্তা করছি। আর তার আগে তো অনেক কথা হয়েছে। তো ওইটা শুনলে তো অবশ্যই ভালো লাগে যে তার প্রথম ফিল্ম, সেখানে আমাকে সে কাস্টিং হিসেবে নিচ্ছে। আপনার জন্য এটা কত নাম্বার ফিল্ম ছিল? এটা তো থার্ড ফিল্ম চলছে। জি, ওকে। যাই হোক, তার আগে ওই যে ফাতেমা বলে একটা ফিল্ম করেছি তাসনিয়া ফারিনের সাথে, রিসেন্টলি ধ্রুব হাসানের ফিল্ম, ভাইয়ের ফিল্ম। তো শঙ্খ ভাই যেটা বললেন যে আরেকটা মজা দিই তোকে, আমি বলছি বলেন। বলছে এখানে কিন্তু তুই মেহজাবিনের জামাই হিসেবে অভিনয় করবি। তা আমি বলছি শঙ্খ ভাই কি আসলেই পারবো? পরে বলছে কেন পারবি না, তুই সব পারিস, তুই কেন পারবি না? বলছি না, জামাই হিসেবে পারবো কিনা। পরে বলছে সত্যি সত্যি জামাই না, তোর মিথ্যা জামাই, এটা ফিল্মের মধ্যে জামাই। তো যাই হোক, পরে হচ্ছে আমাদের একটা কথাবার্তা হয়, তারপরে তো আমরা স্ক্রিপ্ট সেশনে যাই, পরে মেহজাবিন থাকে। তো এটাই প্রথম জার্নি আসলে শঙ্খ ভাই ডাক দিয়ে যে বলার বিষয়ে, এভাবেই আসলে অফারটা পাইছি। মেহজাবিন বহু দর্শকদের আসলে ক্রাশ বা ড্রিম গার্ল যদি বলি, তো সেই মানুষটিকে যখন আপনি আপনার স্ত্রী হিসেবে পেতে যাচ্ছেন অন স্ক্রিন, সেই অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? এক কথায় আমি যদি বলি, এটা মেহজাবিনের যেহেতু কথা উঠলো, ওর প্রশংসা নিয়ে যদি বলি, মানে শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, ব্রিলিয়েন্ট। মানে ওর সাথে কাজ করে কখনো মনে হয়নি যে ওর সাথে আমি প্রথম কাজ করছি। ওর সাথে পূর্ব পরিচিত যেটা ছিল ওইটা কাজের সুবাদেই, মানে সুবাদে হয়েছে। যেটা হচ্ছে আমি কাস্টিং ডিরেকশন তখন করতাম, ওকে আমি কাস্টিং হিসেবে ওকে আমি পিক করতাম। তো ওইটাও তো ভুলে যাওয়ার কথা, সেটা 2013-এর কথা। কারণ তারপরে ওকে যখন আমি বলছি, তখন বলছি রিজ ভাই আমার তো এটা মাথায় হালকা মনে পড়ছে কাজটার কথা, কিন্তু আমার কথা মনে না থাকাটাই স্বাভাবিক আর কি। তো একবারই দেখা হয়েছিল প্রথমে। তো যেটা হচ্ছে ওর সাথে যখন কাজ করলাম, মানে ওই যা বলছি, মানে শি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। কজ ওর সাথে কাজ করে মনে হয় না এই যে প্রথম একটা মানুষের সাথে কাজ করতে স্ক্রিনে দাঁড়াইছি। মানে খুবই ও এত সাপোর্টিভ, মানে এত কমিউনিকেটিভ। মানে আছে না যে আমরা যেটা হয় কি, আমরা ওই যে হাওয়ার থেকে যে প্র্যাকটিস হইতো, যেটা আমরা অন স্ক্রিন যাওয়ার আগে, অ্যাকশনে যাওয়ার আগে আমরা একটা রিহার্সাল করা। তো ওর সাথে ওই যে মানে খাবার খেতে বসছি, ওই কথা হচ্ছে ওইভাবেই, মানে কথা বলছি। আর স্ক্রিপ্টের তো আমরা আগে স্ক্রিপ্টটা পড়ে ফেলছিলাম। কেন জানি এই ফিল্মটাতে ওইরকম কষ্টই মনে হয়নি। মানে যখন ক্যারেক্টার প্লে করছি, যখন ক্যারেক্টার প্লে তো একটু কষ্ট থাকেই আসলে যে কোনো ক্যারেক্টার প্লে করার সময়, বা স্ক্রিপ্ট যখন ডায়লগ থ্রু করা হয়, ওই ক্ষেত্রে কোনো কষ্টই ফিল হয় নাই, শুধুমাত্র মেহজাবিনের কারণে। আর ওর
মানে ওর এক্সপ্রেশন, ওকে খুবই ডিফারেন্ট ওয়েতে আমরা দেখবো এখানে। মানে মানে যাই হোক, এখানে কিছু সিকোয়েন্স আছে ও কান্না করে, মানে যখন আমি ক্যারেক্টারে থাকাকালীন, যখন মনিটরে ওর সিঙ্গেল রোল প্লে করা হয়, মনিটরে থাকাকালীন আমি নিজেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিলো ওর যখন ওর কান্নার সিন দেখছিলাম আমি। এত পিওর, মানে মানে এটা বলে শেষ করা যাবে না, ও সুপার, মানে ও সুপার। যখন কো আর্টিস্ট এভাবে করে বলে এবং এত উৎফুল্ল হয়ে যখন বলছেন, তখন নিশ্চয়ই একটা দারুণ কাজ আসতে চলেছে। মানে এখন গল্পটা শোনার পর আমি নিশ্চিত আমার মতো দর্শকদের আগ্রহটা কয়েক গুণ বেশি বেড়ে গেছে প্রিয় মালতী দেখার জন্য। তো শুটিংগুলো আসলে কোথায় হয়েছিল? বরিশালের দিকে আচ্ছা, ম্যাক্সিমাম শুটিং করেছি ওখানে। কিছু মানে লোকেশনগুলোই এমন ছিল, ওই লোকেশনের কারণে আমরা বরিশালে শ্যুট করা হয়েছে আমাদের কিছু ইসের জন্য। তো মানে যদি বলি 95% আসলে আমরা বরিশালের দিকে শ্যুট করেছি, আর বাকিটুকু ঢাকার আশেপাশে। কত দিনের মতো শুটিং হয়েছিল? আমরা তো 27 ডেজ, মানে টোটাল একটানাই শেষ হয়ে গেছে? 27 to 31 এরকম হবে। আমার ঠিক এক্সাক্ট পয়েন্টটা মনে নাই। একবারেই শুটিং শেষ করেছি আমরা আর কি। আচ্ছা, মানে একটানা শেষ করা ছাড়া, মানে যেই টাইপ অফ গল্প ওইটা একটানা শেষ না করলে হয় না আসলে। মানে গল্পটাই এমন যে একটানা শেষ করা। শুটিং চলাকালীন এমন কোনো স্মরণীয় মুহূর্ত বা ঘটনা কি রয়েছে যেটা সারা জীবন মনে থাকবে এবং দর্শকদের সাথে শেয়ার করতে চান? মজার মোমেন্ট যদি বলি, লাইক একটা জায়গায় হচ্ছে আমার হচ্ছে যাওয়ার কথা সেটে, তো আমি সব কাজ টাজ করে আমি সেটে যাব। তো এখন তখন এই 6টায় শুরু হবে আর কি, সন্ধ্যার দিকে, রাতের সিকোয়েন্স। সন্ধ্যায় তো আমাকে সবাই ওইখান থেকে ডিরেক্টর কল দিচ্ছে, কাস্টিং ডিরেক্টর কল দিচ্ছে যে ভাই কোথায়, শঙ্খ সিরিজ বি কই, তুই ছাড়া কেমনে, কি করতেছিস তুই। মানে শঙ্খ ভাই তো খুবই মজার জোস মানুষ উনি। তো বলতেছে কোথায়, আর দে আর ভেরি কুল, ওদের প্রোডাকশন হাউসের মানে ফিল্মি ফিচার, ওরা খুবই কুল সবাই, মানে খুবই সাপোর্টিভ যেটা বলা হয়। তো সবাই টেনশনে, কিন্তু আমি যেটা হয়েছে, আমি ঢুকে পড়ছি সেটা হচ্ছে 5:30 সোয়া 5টা নাগাদ ঢুকে আমি ওইখানে আমার স্ন্যাক্স দিছে, নাস্তা করছি। তো এখন ওইখান থেকে হচ্ছে শঙ্খ ভাই ফোন দিছে যে কই রিজভি। তা আমি বলছি ভাই আমি তো, আমার আসতে তো 6:30 বাজবে। বলছে এটা তো টাইমিংয়ের ব্যাপার আছে, তুই কী বলতেছে এটা। পরে হচ্ছে কাস্টিং ডিরেক্টর ফোন নিয়ে বলছে ভাই কি হচ্ছে, কি হবে, আপনি তো পাগল হয়ে যাব। তো পাশ থেকে আমি সেট, এবং ওরা কোথায় ছিল? সেটের মধ্যেই, ওরা হচ্ছে শট নিচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে লোকেশনের মধ্যে, হ্যাঁ, মানে শট নিচ্ছে, আমি পাশেই বসে মনিটর দেখছি আমি। আচ্ছা আচ্ছা। তখন তো ওরা একটা প্যানিকের মতন অবস্থা, যে কারণ তো টাইমে আমরা খুবই, আর একটু যদি বলি শঙ্খ ভাই খুবই টাইমিং এ শুট করেছে, মানে আমরা খুব টাইট শুট করেছি, যে এরকম না যে ওইখানে যে আমাদের জানতে হইছে যে এরপরে এই শ্যুটটা করব। একদম ফুল প্রি প্ল্যান ছিলাম আমরা, যে এটার পরে এটা হবে, এটা এতটা থেকে এতটাই করব, এখানে যে শেষ করব আমরা। খুবই সুন্দর, গোছানো প্রি প্রোডাকশন, খুবই গোছানো প্রি প্রোডাকশন, মানে খুবই গোছানো প্রি প্রোডাকশন যদি বলি আমি। যাই হোক, তো পরে হচ্ছে সবাই তো একটা টেনশন দেখলাম, শঙ্খ ভাই মাথা চুলকায় বাইরে আসছে, মেহজাবিনও বের হয়ে আসছে। তারপর আমাদের মেহজাবিন যে ওই যে বসে আছে, আমার পলা আসছে, ঠিক আছে, তোমরা খুঁজে পাইতেছো না ওকে। তারপরে এই তো কিছু আর অনেক মজার কাহিনী আছে, কিন্তু এগুলো পুরোপুরি আসলে স্পয়লার যুক্ত। সেগুলো হয়তো যখন প্রিয় মালতী রিলিজ হবে তারপরে কোনো এক আড্ডায় আপনার কাছ থেকে আমরা সেটা শুনে নেব। তো এবারে যদি অন্য কাজগুলোর প্রসঙ্গে আসি, আপনার এছাড়াও তো সামনে আরো কিছু নিশ্চয়ই কাজ আসতে চলেছে, যেগুলোর কাজ আপনি ইতিমধ্যে হয়তো করেছেন, যদি সংক্ষেপে কিছু বলতে চান। সংক্ষেপে বলতে রিসেন্টলি 2টো কাজ করেছি আনরিলিজড, মানে প্রিয় মালতীও আনরিলিজড। তো এই 2টোর কাজ অলরেডি অলমোস্ট শেষ, কিছু বাকি আছে আমার কিছু জায়গা। এটা তো আমাদের চরকি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাবে। পুরো 24-এর বছরটাই কিন্তু আপনার জন্য অনেক ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছে, কেটেছে। এক্স্যাক্টলি, মানে 24টা আসলে পুরোটাই ব্যস্ততার মধ্যেই গেল। হ্যাঁ, এবং সামনে যেহেতু আরো কাজ আসছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে। যদি একটু পেছনে ফিরে তাকান, যে হাওয়া চলচ্চিত্র, তার আগেও নিশ্চয়ই ভাবেননি যে একজন অভিনেতা হিসেবে আপনি নিজেকে এই পর্যায়ে দেখতে পারবেন? কখনোই ভাবিনি। এই ভাবনাগুলো তো আসলে কখনোই ছিল না যে অভিনেতা হিসেবে নিজেকে মানে দর্শকের সামনে নিয়ে আসতে পারবো, বা নিজেও বিশ্বাস করি কম, মাঝে মাঝে স্টিল নাও এখনো বিশ্বাস করি না যে অভিনেতা হয়ে আপনি আমাকে আজকে এখানে ডাক দিচ্ছেন, আমি আপনাদের সাথে আজকে বাংলা ভিশন আপনাদের সাথে শো করতে পারছি। তো ওইটা মাঝে মাঝে বিশ্বাস করতে একটু ঝামেলা হয়, ওই হয়ে যায় যখন কাজ থাকে তখন কাজ হয়ে যায় আর কি। সামনে পরিকল্পনা কি? শুধুমাত্র অভিনয়টাকে নিয়ে এখন এগোতে চান, নাকি পাশাপাশি আরো কোনো স্বপ্ন আছে? ছোটকাল থেকে চিন্তা করেছিলাম যে আমি সঙ্গীত শিল্পী হব। এক্স্যাক্টলি, যেটা আমার প্ল্যান ছিল, যে এটা দিয়ে আসলে হয়তো চলতে পারবো, এটা দিয়ে সামনের দিনগুলো চলবে, আগাইতে পারবো।
তো ওইটা সামহাও হয় না, ওইটা তো অনেকটা ডিপেন্ডস অন ইচ্ছা শক্তি, অনেকটা ডিপেন্ডস অন পরিস্থিতি, সব কিছু মিলায়। তো ওইটা যেহেতু হয়নি, ওইটা তো চলছেই, ওইটা তো কোর আসলে। আর অভিনয় তো করব অবশ্যই, অভিনয় মানে আশা আছে, অভিনয় করে যাব যতদিন পর্যন্ত থাকে আর কি, ভাগ্যে থাকে, যেটা বলছেন ডেস্টিনি, লাক যেটা থাকে ভাগ্যে থাকে। তো কোর আসলে আমার মিউজিকটাই থাকবে, আমার গানটাই আমার কোর থাকবে। হয়তো ওই যে যেটা বিশে হয় নাই সেটা হয়তো আমার সাইটে যেয়ে হবে, মানে যেটা চাই ওইটা নিশ্চয়ই হবে, নিশ্চয়ই থাকে হবে, যেহেতু আগে হোক আর পরে হোক, এক্স্যাক্টলি। আর অভিনয়টা চলবে, অভিনয়টা করতেই থাকবো। একজন সঙ্গীত শিল্পী, একজন ক্যাস্টিং ডিরেক্টর অথবা একজন অভিনেতা, তিনটার মধ্যে কোন পরিচয়টিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? কাস্টিং ডিরেকশনটা আসলে করা, ওইটা আসলে কাজ ছোট করছি না। কাস্টিং ডিরেকশন তো আসলে এটা করা সম্ভব, করা যায়, মানে এটা করতেও আপনি সহকারী লাগবে। পরিচালক হিসেবেও তো দায়িত্ব পালন করেছিলাম। তাহলে চারটা অপশন হয়ে গেল, চারটার মধ্যে কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন পরিচিত হতে? স্বাচ্ছন্দ্য বোধ বলতে আমি এমন কোনোই করতে চাই যেখানে হচ্ছে আমি গান গাবো এবং যেই গায়ক চরিত্র অভিনয়টা আমি নিজেই করব, সেরকম একটা চরিত্র পেলে খুশি হব। আর ওই যে গানও গেতে চাই, অভিনয় করতে চাই। গানটা আসলে করতে তো, ওটা তো যেটা বলছি, যেটা আপনার কোর, ওইটা করতে আপনার কষ্ট করতে হয় না। যেটা আপনার কোর না, যেটা হুট করে আপনার কাছে চলে আসছে, যেটা অ্যাক্টিং একদম নাজিল হয়েছে আমার উপরে, যেটা করতে হয়তো কষ্ট করতে হয়, প্ল্যান করতে হয়। তো সঙ্গীতটা করতে ওই কষ্টটা করতে হয় না, তো কোরের মধ্যেই আছে। সারাক্ষণ গুনগুন করি, গান গাই। সামনে কি পরিচালক হওয়ার কোনো ইচ্ছা আছে কি? এটা জানি না, হয়তোবা হতে পারে কখনো, আমি জানি না এখনো পর্যন্ত। আমি কিছু গল্প ছোট ছোট করে মাথায় আসি, লিখে রাখি, 2-4 পেজ করে লিখে তাহলে রাখছি। তো শুধু পরিচালক না, সেই সাথে রচনা এবং না না, ওইটা পরিচালনা। ভুলে যান, ওইটা আবার ওইটা নতুন ট্যালেন্ট যোগ করার কোনোই দরকার নেই। ওইটা জাস্ট একদম র্যান্ডম লিখে রাখি। জানি না পরিচালক কখনো হব কিনা, বা পরিচালনায় কখনো নাম লেখাবো কিনা। পরিচালনায় তো আসলে নাম লেখানোর কিছু নেই, ওইটা ইচ্ছে শক্তি, আগ্রহ থাকতে হয় যে আমি কি করতে চাচ্ছি। ওইটা হয়তো ভবিষ্যৎ, হয়তো বা ওই যে বলছিলেন একটু আগে যে ফিউচার প্ল্যান কি আছে বা কি করতে চাইছি, এই মুহূর্তে বসে থেকে হয়তো বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি। ওটা করতে সময় লাগবে, প্ল্যান লাগবে। গল্প করতে করতে তো অনেকটা সময় আসলে কেটে গেল, সময় আরো থাকলে হয়তো আরো অনেক গল্প করা যেত। তবে এখনকার মতো আপনার কাছ থেকে একটা গানই শুনতে চাইবো, যেটা শুরুতেই বলেছিলাম, আজকে গান না শুনে যাচ্ছি না। আমার তো বারবার একটাই আসে, আমি কুষ্টিয়া আমার দেশের বাড়ি, বারবার আসে ওইটাই, লালনের গান চলে আসে। আচ্ছা, তো হোক। লালনের একটা গান দিয়েই 2 লাইন গাই, বেশি না হয়ে গাই। যাক, হ্যাঁ। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, গানে তো মুগ্ধ হয়েছি, সেই সাথে আপনার এই যে বাজানোর যে ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনাদের সবাইকে সবসময়ের জন্য ধন্যবাদ জানাই। যখনই আপনারা আমাদেরকে দেখেন, আমরা যারা কাজ করি, আপনাদেরকে বিনোদন দিই যারা, তাদেরকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য, তাদের সাথে সবসময় থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই সবসময় পাশে থাকবেন। আশা করি আপনি অনেক অনেক ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে, ভালো থাকেন সবসময়। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। খ্যাতনামা পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রেমে পড়ার জন্য মাধ্যাকর্ষণ শক্তিকে দোষ দেয়া যায় না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।